ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। করোনা মহামারীর এই সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার খুব বেশি পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ কখনো ভুল ওয়াদা করেন না। আল্লাহ ওয়াদা করেছেন মহামারী বেশি দিন থাকবে না। আমরা আশা করি আল্লাহ চাইলে খুব দ্রুত আমাদের এই মহামারী চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। এই সমন্বয়গুলো প্রতিটি স্টুডেন্টের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণী প্রথম পত্র থেকে 2টি অঙ্ক, দ্বিতীয় পত্র থেকে 2টি অঙ্ক, অর্থাৎ সৃজনশীলের মধ্যে 70+70, ফার্স্ট পার্টে 70, সেকেন্ড পার্টে 70। সৃজনশীল 140 মার্কের মধ্যে উভয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে মোট 40 নম্বরের বাধ্যতামূলকভাবে আর্থিক অবস্থা বিবরণী করতে হবে। এইটির কোনো বিকল্প নেই, যেহেতু এটা আবশ্যিক, বাধ্যতামূলক, তাই এটার সমন্বয়গুলো আমাদের অনেক শিক্ষার্থী ভুল করে। আজকে আমি অ্যাকাউন্টিং প্রথম পত্র দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব এবং যারা এই ক্লাসটা শুনবে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। আমি খুব রিসেন্টলি যে বোর্ড পরীক্ষাটা হয়েছে গত বছর 2019 সালে, যে বিভিন্ন বোর্ডের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। ঢাকা বোর্ড 2019 একটা এন্ট্রি বলা হয়েছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি 20,000 টাকা। ঢাকা বোর্ড 2019 অঙ্ক নম্বর 1 নম্বর অঙ্কের 1 নম্বর সমন্বয়, সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি 20,000 টাকা। তাহলে এটা জবাবটা কী হবে? প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আবার বলছি, প্রাপ্য হিসাব বা দানাদার হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এই সমন্বয়টি একবার প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে, আর একবার সেবা আয়ের সাথে যোগ করতে হবে। এখন আসি কেন যোগ করতে হবে। আমি মাত্র জবাবটা বললাম প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব তো এমনিতেই ডেবিট, আমি জবাবটা করলাম ডেবিট, তাহলে ডেবিট যোগ করতে হবে। সেবায় নর্মালি ক্রেডিট হয়, আমি জবাবটা করলাম সেবায় ক্রেডিট, তার মানে ক্রেডিট যোগ করতে হবে। তাহলে সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। নাম্বার 2, প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে 1,000 টাকা। অতিক্রান্ত এর বাংলা অর্থ হচ্ছে পার হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। আমাদের রেওয়ামিলের মধ্যে ডেবিট দিকে লেখা আছে অগ্রিম বিমা 20,000 টাকা। অগ্রিম বিমা 20,000 টাকা লেখা আছে আমাদের অঙ্কের মধ্যে। আমরা জানি যে কোনো অগ্রিম, যে কোনো বকেয়া হয় সম্পদ না হয় দায়। যে কোনো অগ্রিম, যে কোনো বকেয়া হয় সম্পদ না হয় দায়। কোনো বকেয়া বা কোনো অগ্রিম আয় ব্যয় হতে পারে না। যেহেতু অগ্রিম বিমা ডেবিট দিকে আছে, এটা অবশ্যই সম্পত্তি। সমন্বয়ে বলা আছে প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে 1,000 টাকা। তাহলে মাসে আমার অঙ্কটা 1 বছরের অঙ্ক, যেহেতু অঙ্কটা শুরু জানুয়ারিতে, শেষ ডিসেম্বর 31, এটা 1 বছরের অঙ্ক। প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে 1,000 টাকা। মাসে যদি 1,000 টাকা করে খরচ হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়, তার মানে বছরে 12 মাসে 12,000 টাকা। আমি অগ্রিম বিমা লিখবো চলতি সম্পত্তি, আমি সেখান থেকে 12,000 টাকা বিয়ে করতে হবে। 1,000 টাকা বলছি, কিন্তু যেহেতু 1 মাসে 1,000 টাকা, তাহলে বছরে 12,000 টাকা। আমি অগ্রিম বিমা চলতি সম্পত্তি থেকে 12,000 টাকা, 20,000 টাকা থেকে 12,000 টাকা বিয়ে করব, আর একবার 12,000 টাকা লিখবো ব্যয়ের মধ্যে, আয় বিবরণী ব্যয়ের মধ্যে, পরিচালন ব্যয়ের মধ্যে। তাহলে জাবদাটা কী হচ্ছে, যেহেতু অগ্রিম বিমার সম্পত্তির কাছ থেকে 12,000 টাকা অতিক্রান্ত হয়ে যাচ্ছে বছরে, তার মানে সম্পত্তি কমে যাচ্ছে। সম্পত্তির ডেবিট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যেহেতু সম্পত্তি কমে যাচ্ছে, তাহলে অগ্রিম বিমা ক্রেডিট। তাহলে জাবদাটা কী হবে? বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট 12,000 টাকা। বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট 12,000 টাকা। আশা করি বুঝতে পারছো। নাম্বার 3, সাপ্লাইজ মজুদ রয়েছে 2,000 টাকা। সাপ্লাইজ মজুদ রয়েছে,
একটা কথা বলি, সাপ্লাইজ মজুদ, অব্যবহৃত সাপ্লাইজ হাতে আছে, ইংলিশে বলে সাপ্লাইজ অন হ্যান্ড, এগুলো সবগুলো একই বিষয়, এগুলো সম্পত্তি, এগুলো ডেবিট। এখানে বলা আছে সাপ্লাইজ মজুদ আছে 2000 টাকা। তাহলে এখন এই এন্ট্রিটা আমি সমন্বয় দেখে আমি জাবাদা করতে পারবো না, অঙ্কটিই পারবো না, আমাকে রেওয়া মিল দেখতে হবে। রেওয়া মিলে বলা আছে সাপ্লাইজ 7000 টাকা, সাপ্লাইজ 7000 টাকা। রেওয়া মিল বলে সাপ্লাই 7000 টাকা। আমি এইমাত্র বললাম সাপ্লাইজ যে কথা, সাপ্লাইজ মজুদ একই কথা, তার মানে রেওয়া মিলেরটাও সম্পত্তি, সমন্বয়েরটাও সম্পত্তি। সাপ্লাইজ লেখা আছে 7000, এখন হাতে আছে 2000 টাকা, অর্থাৎ সাপ্লাই ছিল, সম্পত্তি ছিল 7000 টাকার, এখন আছে 2000 টাকার, তার মানে বাকিগুলো খরচ হয়ে গেছে। একটা টেকনিক বলি, যদি রেওয়া মিলে সম্পত্তি নিয়ে কথা বলে, সমন্বয় সম্পত্তি নিয়ে কথা বলে, অথবা রেওয়া মিলে দায় নিয়ে কথা বলে এবং সমন্বয়েও দায় নিয়ে কথা বলে, সেই ক্ষেত্রে দুটির বিয়োগ করে জাবাদা করতে হবে। কথাটা আমি একটু ক্লিয়ারলি বলি। রেওয়া মিলে বলছে সাপ্লাইজ 7000 টাকা সম্পত্তি, সমন্বয় বলছে সাপ্লাইজ মজুদ 2000 টাকা, এটাও সম্পত্তি, তার মানে দুটি সম্পত্তি। তো দুটি যদি সম্পত্তি, তাহলে দুটো বিয়োগ করলে কত হবে? 5000 টাকা, ওইটা আমার খরচ। জাবাদাটা কী হবে? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 5000 টাকা, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 5000 টাকা। 7009 2009 দুটি বিয়োগ করে যাও, সেটা এন্ট্রি করতে হবে। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে এই সমন্বয়টা আমাকে সাপ্লাইজ আমি লিখবো 40 সম্পত্তিতে, সেখান থেকে 5000 টাকা বিয়োগ করব। এই 5000 টাকা আমাকে আবার আয় বিবরণীর মধ্যে, পরিচালনা ব্যয়ের মধ্যে সাপ্লাইজ খরচ নাম দিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। নাম্বার 4, অনুপার্জিত সেবা আয়ের 5000 টাকা উপার্জিত হয়েছে। অনুপার্জিত সেবা আয়ের 5000 টাকা উপার্জিত হয়েছে। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় এটা ইংরেজি হচ্ছে আর্নার্নড সার্ভিস রেভিনিউ। আর্নার্নড সার্ভিস রেভিনিউ এটা একটি দায়। আমি কিছুক্ষণ আগে বললাম যে কোনো অগ্রিম, যে কোনো বকেয়া হয় আমাদের দায় অথবা আমাদের সম্পত্তি। তো অনুপার্জিত সেবায় এটা হচ্ছে আমাদের দায়, কারণ আয় অগ্রিম দায়, ব্যয় অগ্রিম সম্পত্তি, আয় অগ্রিম দায়, ব্যয় অগ্রিম সম্পত্তি। এখানে বলা হয়েছে অনুপার্জিত সেবা আয়ের 5000 টাকা উপার্জিত হয়েছে। তাহলে আমার রেওয়া মিলে বলছে অনুপার্জিত সেবায় 20,000 টাকা। এখন 20,000 টাকার মধ্যে আমার 5000 টাকা উপার্জিত হয়েছে, এর মানে হচ্ছে আমার দায় কমে গিয়েছে, আয় বেড়ে গেছে। আমরা জানি দায় হচ্ছে নর্মালি ক্রেডিট, দায় ক্রেডিট, কিন্তু দায় কমে গেলে ডেবিট, অর্থাৎ দায়ের মধ্যে 5000 টাকা আয় হয়ে গেছে। কথাটা একটু ক্লিয়ারলি বলি। ধরুন আমি একজনের কাছ থেকে একজনকে সেবা দেব, সেবা দেওয়ার আগে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ফেললাম, তাহলে এটা আমার জন্য দায়, কারণ আমি এখনও সেবাটা দিইনি, টাকাটা নিয়ে ফেললাম, এটা আমার জন্য দায়। এখন ধরলাম আমার দায় ছিল 20,000 টাকা, আমার দায় ছিল 20,000 টাকা, অ্যান্ড 20,000 টাকার মধ্যে আমি 4,000 টাকার সেবা দিয়ে ফেলেছি, তার মানে আমার 4,000 টাকার সেবা দেওয়ার কারণে আমার দায়টি 4,000 টাকা কমে গেছে। দায় যেহেতু কমে গেছে, তাহলে দায় হবে ডেবিট আর আয় হবে ক্রেডিট। জাবাদাটা কী হবে? অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট 4,000 টাকা, 5,000 টাকা, এখানে 5,000 টাকা বলে, অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট 5,000 টাকা। অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট 5,000 টাকা। তাহলে এই এন্ট্রিটা আমি কীভাবে করব? অনুপার্জিত সেবায় আমি লিখব দায়ের দিকে চলতি দায়, আমি সেখান থেকে 5,000 টাকা বিয়োগ করে দেব। অনুপার্জিত সেবায় থেকে 5,000 টাকা বিয়োগ করে দেব, আর একবার সেবায়ের সাথে 5,000 টাকা যোগ করে দেব। আবার বলি, অনুপার্জিত সেবায় থেকে 5,000 টাকা বাদ দিব, সেবায়ের সাথে 5,000 টাকা যোগ করব আয় বিবরণী আয়ের মধ্যে। নাম্বার 5, সমন্বয়, সবার শেষ সমন্বয়। ব্যবহৃত আসবাবপত্রের উপর 5% আরও অবচয়। আসবাবপত্রের উপর 5% আরও অবচয়। এই জাবাদাটি কী হবে? জাবাদাটি হবে, এখানে আসবাবপত্র লেখা আছে 80,000 টাকা, এটা 5% 4,000 টাকা। তাহলে জাবাদাটি কী হবে? অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। খুব ভালো নিয়ম, এভাবে নর্মালি করা যাচ্ছে। কিন্তু আমাদের এই অঙ্কটির মধ্যে লেখা আছে পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র। তাহলে এই ক্ষেত্রে আমি কীভাবে করব? তাহলে জাবাদাটা কী হবে? যখন রেওয়া মিলের মধ্যে পুঞ্জীবিত অবচয় দেওয়া থাকবে, পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিতি, ক্রমযোজিত অবচয়, ইংলিশে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন প্রভিশন। যখন অঙ্কের মধ্যে পুঞ্জীবিত অবচয় দেওয়া থাকবে, তাহলে আমাকে জাবাদাটি করতে হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট,
পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এই সমন্বয়টি আমি কিভাবে করব? তাহলে আমাকে, যেহেতু আমি বললাম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে আমার পুঞ্জীবিত অবচয় আমার রেওয়ামিলের মধ্যে ক্রেডিট দিকে লেখা আছে 4,000 টাকা, আর আমি এখন 5% অবচয় বের করলাম 4,000 টাকা, তাহলে 4 + 4 = 8। তাহলে আমাকে সম্পত্তি, স্থায়ী সম্পত্তি আসবাবপত্র থেকে বিয়োগ করতে হবে পুঞ্জীবিত অবচয় নাম দিয়ে 8,000 টাকা, আর সমন্বয় থেকে আমি যে 5% পেয়েছি 4,000 টাকা, সেটা আমাকে আরেকবার লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে। আবার বলি আমি, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র লেখা আছে রেওয়ামিলের মধ্যে 4,000 টাকা, এই 4,000 টাকার মধ্যে আমার সমন্বয়ে 4,000 টাকা 5% বের করে যা হয়েছে যোগ করে 8,000 টাকা আমি বিয়োগ করব স্থায়ী সম্পত্তি আসবাবপত্র থেকে। আবার 4,000 টাকা শুধু সমন্বয়টা দিবার হবে, রেওয়ামিলটা একবার, 4,000 টাকা সমন্বয়টা আমাকে আরেকবার লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে অবচয় খরচ নাম দিয়ে। আশা করি বুঝতে পারছো। এখানে রেওয়ামিলের মধ্যে আরেকটি সমন্বয় বলা আছে, এটি বলে রেওয়ামিলের সমন্বয়। এখানে বলা আছে 10% প্রদেয় নোট 15,000 টাকা। একটা টেকনিক বলি, আমার স্টুডেন্টরা সেটা জানে, আমি অনেকবার ক্লাসে আলোচনা করেছি, আর একবার বলি। আমি বলছিলাম এরকম, যা ক্রেডিট অর্থাৎ যে হিসাবটা ক্রেডিট তার সুদ ডেবিট, যে হিসাবটা ক্রেডিট তার সুদ ডেবিট, আবার যে হিসাবটা ডেবিট তার সুদ ক্রেডিট। যেহেতু প্রদেয় নোট ক্রেডিট চলতে দেয়, তাহলে এটা সুদ কী হবে? ডেবিট। তাহলে জাবেদাটা কী হবে? সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ খরচ ক্রেডিট, সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ খরচ ক্রেডিট। তাহলে এই যে সুদ খরচটি, বকেয়া সুদ খরচ বললাম, সেটা আমি একবার লিখব অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। আরেকবার আমি প্রয়োজন নোটের সাথে যোগ করে দেবো চলতি দায়ের মধ্যে, অথবা চলতি দায়ের মধ্যে আলাদাভাবেও লিখতে পারবো। আশা করি এই শিক্ষার্থীরা বুঝতে পারছো। আরেকটা অঙ্ক আমি যাই, একটু সমন্বয় বেশি আসতে জাতীয় অঙ্ক আমি খোঁজ করি। হ্যাঁ, একটা অঙ্ক পেয়ে গেছি, দারুণ একটা অঙ্ক। রাজশাহী বোর্ড 2019 অঙ্ক নাম্বার 2। রাজশাহী বোর্ড 2019 অঙ্ক নাম্বার 2। রাজশাহী বোর্ড 2019 অঙ্ক নাম্বার 2, 1 নম্বর সমন্বয়। সমন্বয়গুলো বলার আগে আমি রেওয়ামিলের বিষয়টা একটু পড়ি। মূলধন মালিকানা সত্ত্ব, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, প্রদেয় হিসাব চলতি দায়, যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র স্থায়ী সম্পত্তি, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় পরিচালন আয়, অর্থাৎ আয় বিবরণীর মধ্যে সবার উপরে বিক্রয় লিখব, আর বিক্রয় না থাকলে সেবায় লিখব। কুঋণ পরিচালন ব্যয়, কুঋণ সঞ্চিতি কুঋণের সাথে সমন্বয় করতে হবে। কর ও বিকর পরিচালন ব্যয়, 12% ঋণপত্র 1/7/2018, এটা আমাকে লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়, দায়ের পাশে দীর্ঘমেয়াদী দায়। ভাড়া উপভাড়া, ভাড়া লেখা আছে ডেবিট দিকে, উপভাড়া লেখা আছে ক্রেডিট দিকে, তাহলে ভাড়া লিখব পরিচালন ব্যয়, আর উপভাড়া লিখব পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে। ভাড়া লিখব পরিচালনের মধ্যে, উপভাড়া লিখব পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে। তবে এই বিষয় নিয়ে একটু মতভেদ আছে, অর্থাৎ উপভাড়া নিয়ে একটু মতবিরোধ আছে। কিছু বইয়ের মধ্যে উপভাড়া লেখা আছে অপরিচালন আয়, যাকে কোনো মতে ভুল বলা যাবে না। অর্থাৎ উপভাড়া কেউ যদি অপরিচালন আয়ের মধ্যে লিখে, তাহলে অঙ্কটি শুদ্ধ বলে গণ্য হবে। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ইজারা সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পত্তি, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ব্যালেন্স একই বিষয় নেই। ব্যাংক জমাতিরিক্ত দায় অর্থাৎ চলতি দায়, আর ব্যাংক জমার উদ্বৃত্তির চলতি সম্পত্তি, প্রদেয় নোট চলতি দায়। অফিস খরচাবলী, অফিস খরচাবলী এটা হচ্ছে পরিচালন ব্যয়। ভ্যাট চলতি হিসাব, এটা যেহেতু ডেবিট থেকে লেখা আছে, এখানে ভ্যাট নির্ণয় করে করতে হবে। কিন্তু আমি যে অঙ্কটি খেয়াল করতেছি, এই অঙ্কের মধ্যে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে কোনো ভ্যাটের সমন্বয় নেই, এবং সমন্বয়ের মধ্যেও আমাকে ভ্যাট নিয়ে কোনো প্রশ্ন করেনি। সেহেতু ভ্যাট চলতি হিসাব যেহেতু ডেবিট দিকে লেখা আছে, তাহলে সেটা আমি লিখব চলতি সম্পত্তিতে। এখন সমন্বয়ে আমি আসি। 1 নম্বর সমন্বয় আমাকে বলছে 1,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য বিবেচনার পূর্বে সপরিমাণ পণ্য মূল্যায়ন করছে 51,000 টাকা। একটু কঠিন এন্ট্রি, কিন্তু কথাটা যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, আসলে খুব বেশি কঠিন মনে হবে না। আমি আবার একটু বলছি, 1,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য বিবেচনার পূর্বে সমপরিমাণ পণ্য 51,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ
আগুনে বিনষ্ট হওয়ার পূর্বে আগে আগে আমি মূল্যায়ন করছি, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করার পরে আগুন লেগেছে, আগুনে লেগে 1000 টাকা নষ্ট হয়েছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আগুন আগে লাগলো নাকি পরে লাগলো। তাহলে এখানে হচ্ছে আমি মূল্যায়ন করছি আগে, আগুন লাগছে পরে। যেহেতু বিবেচনার পূর্বে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 51,000 টাকা, অর্থাৎ বিবেচনা করার পরে আগুন লেগেছে। যেহেতু বিবেচনা করার পর আগুন লেগেছে, আমি আগে মূল্যায়ন করেছি, তার মানে যেগুলো আগুনে বিনষ্ট পণ্য সেগুলো আমার সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেহেতু আছে তাহলে আমাকে বিয়ে করতে হবে, আলাদা করতে হবে, যেগুলো আগুনে বিনষ্ট পণ্য আলাদা করতে হবে। এই এন্ট্রিটা 2 রকমভাবে করা যাবে। আমি আগে জাবেদাটা ভেঙে ভেঙে আস্তে আস্তে বলছি। আমার সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 1000 টাকা, আমার সমাপনী মজুদ পণ্য 51,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট 1000 টাকা। এখন আমি সমাপনী মজুদ পণ্য থেকে আগুনে বিনষ্ট পণ্য 1000 টাকায় বিয়োগ করলে আমার সমাপনী মজুদ পণ্য হবে 50,000 টাকা। আগে জাবেদাটা করি। সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট বা আয় বিবরণী ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব বা আয় বিবরণী ক্রেডিট। ইংলিশে যদি বলি তাহলে বলতে পারি ক্লোজ ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট বা ইনকাম সামারি ক্রেডিট বা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট বা পারচেস ক্রেডিট। অল অফ দেম আর কারেক্ট। তাহলে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। নাম্বার 2, যেগুলো আমরা আগুনে বিনষ্ট পণ্য 1000 টাকা। এখানে বিমা কোম্পানি কোনো টাকা দেওয়ার কথা আমাকে বলা হয়নি। যেহেতু বলা হয়নি তাহলে আমাকে মনে করতে হবে 1000 টাকা সম্পূর্ণ আমার লস, আমি কোনো রিকভার করতে পারছি না, অর্থাৎ বিমা কোম্পানি থেকে কোনো টাকা পাচ্ছি না। 1000 টাকা পুরোটা আমার ক্ষতি। তাহলে কি জাবেদা হবে? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অথবা কেউ যদি বলে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি হিসাব, লস অন ফায়ার, লস অন ডেস্ট্রয়েড অফ ফায়ার। তাহলে আগুনে বিনষ্টজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে এই বিষয়টা আমি জাবেদা বলার পরে কীভাবে করব আমি এটা একটু বলি। নর্মালি আমরা সমাপনী মজুদ পণ্য 2 জায়গায় লিখি, একবার লিখি বিক্রিত পণ্যের ব্যয়, একবার লিখি চলতি সম্পত্তি। এখনও 2 জায়গায় লিখব। বিক্রিত পণ্যের ব্যয় লিখবো একবার বিয়োগের মধ্যে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা বুঝি প্রারম্ভিক মজুদ, ক্রয়ের যে সমন্বয়গুলো হয় সেগুলো, মজুরি, শুল্ক, এগুলো যোগ করে মাইনাস সমাপনী মজুদ। আরেকবার সমাপনী মজুদ পণ্য আমরা লিখি চলতি সম্পত্তিতে। এখনও তাই লিখব। লিখার পরে আগুনে বিনষ্ট পণ্য 1000 টাকা সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 51,000 বিয়োগ 1000 বিয়োগ করলাম। আবার সমাপনী মজুদ পণ্য আরেকবার লিখলাম কোথায়? চলতি সম্পত্তিতে। যেহেতু এই সমন্বয়টি 4 বার করতে হবে, তাহলে আমাকে 1000 টাকা যে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে সেটি ক্রয় থেকে বিয়োগ করতে হবে। আরেকবার আমাকে লিখতে হবে আয় বিবরণীর মধ্যে অপরিচালন ব্যয়ের মধ্যে। আশা করি বুঝতে পারছো। নাম্বার 2, মুনাফাবিহীন বিক্রয় 2000 টাকা বিক্রয় অন্তর্ভুক্ত আছে। সেলস উইথাউট প্রফিট টাকা 2000 অ্যান্ড হুইচ ইনক্লুড ইন দ্য সেলস, অর্থাৎ মুনাফাবিহীন পণ্য বিক্রয় 2000 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সেলস উইথাউট প্রফিট হুইচ ইনক্লুডেড ইন দ্য সেলস। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা জাবেদাটা কী হবে? বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অনেকে প্রশ্ন করে মুনাফাবিহীন পণ্য বিক্রয় থেকে কেন বাদ দেব, ক্রয় থেকে কেন বাদ দেব? এই বিষয়ে একটি ছোট্ট গল্প আছে। গল্পটা অনেকটা এরকম। আমার একজন বন্ধুর একটা দোকান আছে, ধরলাম সেনমারে। তো আমি সেখানে গেলাম, যেহেতু আমার বুজুম ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড, সে আমার সাথে কোনো ঠকবাজি করে না সাধারণত। তা আমি বললাম এই শার্টটির দাম কত? সে বলল এই শার্টটা যদি বাইরে কোনো ব্যক্তি নিয়ে করে আমি বিক্রি করি 2000 টাকা বিক্রি করব। কিন্তু এই শার্টটা আমি কিনছি 1000 টাকা দিয়ে। যেহেতু তুমি আমার বুজুম ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড, তুমি এই শার্টটি 1000 টাকায় নিয়ে যেতে পারো। আমি খুব খুশি হলাম যে 2000 টাকার শার্ট আমি 1000 টাকায় পেয়ে গেলাম। আমি খুশি মনে শার্টটা নিয়ে বাসে চলে আসলাম। যে 1000 টাকার শার্ট আমি ওই দামে কিনলাম, আমার খুব লাভ হলো, খুব প্রফিটেবল। কিন্তু আমার যে বন্ধু যে বিক্রি করছে সে মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালভাবে মাইন্ড করতে পারে পরবর্তীতে যে আমার এই শার্টটি বিক্রি করে লস হয়ে গেল। কেন লস হলো? যে এই শার্টটা 1000 টাকা দিয়ে কিনলাম, বিক্রি করলাম 1000 টাকা, এটা আমার লস। কারণ আমার দোকান ভাড়া আছে, আমার কর্মচারীর বেতন আছে, বিদ্যুৎ বিল আছে, ফ্যান বিল আছে, আমার গাড়ি ভাড়া আছে, যাতায়াত আছে, এটা আমার লস হয়ে গেল। তখন সে মনস্তাত্ত্বিকভাবে শান্তি পাওয়ার জন্য, সে সাইকোলজিক্যাল বেনিফিট পাওয়ার জন্য সে কী বলবে যে এই পণ্যটি, এই শার্টটি আমি ক্রয় করে নাই,
বিক্রিও করে নেই, তার মানে এটা ক্রয় ধরবো না, বিক্রয় ধরবো না। সেজন্য এই পণ্যটি কী করা হয়, ক্রয় থেকে বাদ দেওয়া হয়, বিক্রয় থেকে বাদ দেওয়া হয়। যেহেতু নর্মালি বিক্রয় ক্রেডিট, এখন বিয়ে করার কারণে বিক্রয় কমে গেছে, সেজন্য বিক্রয় ডেবিট হবে। নর্মালি ক্রয় ডেবিট, এখন যেহেতু মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ক্রয় থেকে বাদ দেবো, তাহলে আমরা ক্রয় কমে গেছে, ক্রয় যেহেতু ডেবিট, কমে যাওয়ার কারণে ক্রয় হবে ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই এন্টিটি আমাকে একবার বিক্রয় থেকে বাদ দিতে হবে, একবার ক্রয় থেকে বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছো। যেহেতু এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ ইউটিউবে আপলোড দেবো, ইনশাল্লাহ ফেসবুকে আপলোড দেবো, তাহলে যাদের সমস্যা আছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, অবশ্যই কমেন্টে বলবে। নাম্বার 3, খরিদ্দারগণ 2000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে, হিসেবভুক্ত হয়নি। খরিদ্দারগণ 2000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে কিন্তু হিসেবভুক্ত হয়নি। অনেকে ফেরত জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টরা এলোমেলো করে ফেলে। আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমি যদি পণ্য ক্রয় করি, আমার যদি পণ্যগুলো ভালো না পড়ে বা কোনো সমস্যা হয়, আমি পণ্যগুলো ফেরত পাঠাবো, কিন্তু এগুলো ফেরত আসছে আমার নিকট। আবার বলি, খরিদ্দারগণ 2000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে কিন্তু হিসেবভুক্ত হয়নি। আমাকে ফেরত পাঠিয়েছে, তার মানে বিক্রয় করেছি, ফেরত চলে আসছে, ওদের কাঙ্ক্ষিত মানের হয়নি। যেহেতু এটা বিক্রয় ফেরত, তাহলে জাবেদাটি কী হবে, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই সমন্বয়টা একবার আমাকে বিক্রয় থেকে বাদ দিতে হবে, আরেকবার বিক্রয় থেকে বাদ দিতে হবে, আরেকবার প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। নাম্বার 4, খুব মজার একটা এন্ট্রি, খুব ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মোট কুরিনের পরিমাণ 2000 টাকা। মোট কুরিনের পরিমাণ, আমরা জানি দেনাদারের কাছ থেকে যে টাকাগুলো পাওয়া যাবে না, we have got concern, we concern that we will not get amount from the debtors, from the account receivable। দেনাদারের কাছ থেকে যে টাকাগুলো পাওয়া যাবে না তাকে বলা হয় কুরিন। নিশ্চিত হয়ে গেলাম। তাহলে আমার কুরিন, আমার রামিলে বলা আছে 1500 টাকা, সমন্বয়ে বলছে মোট কুরিনের পরিমাণ 2000 টাকা। খুব মজার একটা এন্ট্রি। নর্মালি কুরিন সমন্বয়ে যা বলে সেটা আমরা একবার দানাদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়ে করি, আর একবার পরিচালন ব্যয়ের মধ্যে কুরিনের সাথে পাওনা দিয়ে পাওনার সাথে যোগ করি। এখন এখানে বলেছে মোট কুরিন, টোটাল ব্যাড ডেট, মোট কুরিন 2000 টাকা। যেহেতু মোট বলে দিল, তার মানে সমন্বয়ে আমার লেখা আছে 1500, তাহলে নতুন হবে 500 টাকা। আবার বলি, যদি মোট বলে দেয় তাহলে রেওয়া মিলে যে কুরিন বা অনাদি পাওনা দেওয়া থাকবে সেটা বাদ দিয়ে বাকিটা দিয়ে করতে হবে। তাহলে মোট কুরিনের পরিমাণ 2000 টাকা। যেহেতু সমন্বয়ে বলা আছে 1500 টাকা, তাহলে নতুন হবে 500 টাকা। এই 500 টাকা আমাকে একবার আর্থিক অবস্থার বিবরণী, চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাব থেকে বিয়ে করতে হবে কুরির নাম দিয়ে, আরেকবার রেওয়া মিলে আরেকবার আয় বিবরণী কুরিনের সাথে 500 টাকা যোগ করতে হবে। আবার বলি, 500 টাকা একবার চলতি সম্পত্তি দিয়ে, চলতি সম্পত্তির মধ্যে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়ে করতে হবে, আরেকবার আয় বিবরণীর মধ্যে পরিচালন ব্যয়ের মধ্যে কুরিনের সাথে যোগ করতে হবে। 1500 + 500 2000। আরেকটা সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবের উপর 10% কুরিন সঞ্চয় ধরতে হবে, 10%। তাহলে আমার প্রাপ্য হিসাব যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেখান থেকে 500 টাকা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে, এই মাত্র যে 500 টাকা বিয়ে করলাম কুরিন বাবদ, সেটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে তার 10% ধরে সেটাও প্রাপ্য হিসাব থেকে বিয়ে করব, কুরিন সঞ্চিতির নাম দিয়ে বাদ দিব। এই অ্যামাউন্টটা যেটা আমার 10% বের করছি মাত্র, সেটা আমি আবার পরিচালন ব্যয়ের মধ্যে কুরিন যোগ নতুন কুরিন এবং 10% যেটা বের করছি সেটা আমি যোগ করে দেবো। আমি কথাটা আবার বলি, আমার এই জিনিসটা মনে একটু দেখালে খুব ক্লিয়ারলি ভালো হয়। আমার মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে 30,000 টাকা। এখন সেখান থেকে আমি বাদ দিব কুরিন 500 টাকা। এটা বাদ যেমন থাকলো। এখন সমন্বয়ে বলছে কুরিন সঞ্চিতি 10% ধরতে হবে। তাহলে 29,500 টাকার উপরে 10% হবে 2,950 টাকা, সেটা আমাকে বিয়ে করতে হবে। মাইনাস
আবার এটা হচ্ছে আমার সম্পত্তির পার্শ্ব, চলতি সম্পত্তি। আবার আয় বিবরণীর মধ্যে পরিচালন ব্যয়, এটা আমার লিখতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা আমাকে আবার লিখতে হবে। কীভাবে লিখব? কুরিন, এটা লেখা আছে রেওয়া মিলের মধ্যে, যোগ নতুন কুরিন। কোনটি? এই যে এটি। তাহলে মোট কত? 2000। অর্থাৎ আমাকে যেটা মিলে বললো মোট কুরিনের পরিমাণ 2000, এই যে এটা। মাইনাস কুরিন সঞ্চিতি, কোনটা? এটা নতুনটা, সরি প্লাস কুরিন, এখানে মাইনাস, এখানে প্লাস। অর্থাৎ সম্পত্তি কমে গেছে, ব্যয় বেড়ে গেছে। একটা মনে রাখতে হবে, সম্পত্তি কমে যাওয়া মানে ব্যয় বেড়ে যাওয়া, আর দায় কমে যাওয়া মানে আয় বেড়ে যাওয়া। আবার বলি, সম্পত্তি কমে যাওয়া এর মানে হলো কি? ব্যয় বেড়ে যাওয়া। দায় কমে যাওয়া এর মানে হলো কি? আয় বেড়ে যাওয়া। অর্থাৎ এটা এভাবে বলা যায়, আমি ক্লাস অনেকবার বলি যে বাঘের প্রতি দয়া করা এর অর্থ হলো ছাগলের প্রতি জুলুম করা। তাহলে কুরিন সঞ্চিতি, এখানে বাঘ, এখানে যোগ, প্লাস কুরিন সঞ্চিতি কত? 2950 টাকা যা হয়। ও এখানে যেহেতু রেওয়া মিলে কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি কেট দিয়ে বলা আছে 4500, আমাকে সেটাও বিয়ে করতে হবে। তাহলে এখানে যোগ করলে কত হবে? 4950 মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, রেওয়া মিলে বলা আছে 4500 টাকা। তাহলে এটা বিয়ে করে পরে কলামে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। লাস্ট সমন্বয়, স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয়। স্থায়ী সম্পত্তি বলতে আমরা বুঝি যন্ত্রপাতি, আসবাবপত্র, ইজারা সম্পত্তি, এগুলো। এখন এখানে বলা আছে স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি বা আসবাবপত্র 10% বের করে স্থায়ী সম্পত্তির মধ্যে যন্ত্রপাতি থেকে একবার বিয়ে করব, আরেকবার লিখব পরিচালন ব্যয় অবচয় নাম দিয়ে। আরেকবার অবচয় থেকে 10% বের করে অবচয় থেকে বিয়ে করব, আরেকবার লিখব পরিচালন ব্যয়ের মধ্যে। এখানে বলা আছে ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, তাহলে সেটা আমাকে 10 দিয়ে ভাগ করে, ইজারা সম্পত্তি আমি লিখব স্থায়ী সম্পত্তিতে 10 দিয়ে ভাগ করলে হবে 1000 টাকা। ইজারা সম্পত্তিতে 1000 টাকা বিয়ে করব, অবলোপন নাম দিয়ে আরেকবার লিখব পরিচালন ব্যয়ের মধ্যে। এখানে বলা আছে 12% ঋণপত্র 1/7/2018 70,000 টাকা, 70,000 টাকা। তাহলে ঋণপত্র পার্সেন্ট দিয়ে এটা আমি লিখব দীর্ঘমেয়াদী দায়। তাহলে সেখান থেকে 12% বের করে গুণ 6/12, 6 মাসের, তাহলে 6 মাসে বের করে আমি একবার এই সূত্রটি একবার আমি লিখব চলতি দায়ের মধ্যে, আরেকবার লিখব আয় বিবরণীর মধ্যে অপরিচালন ব্যয়। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। যদি কোনো সমন্বয় থাকে তাহলে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম। রাসেল, রাসেল এটা অফ করে তো একটু। না গাওয়াই নেই এখনো।